দেবব্রতর লোকটির কথা শুনে মনে মনে ভীষণ রাগ হলো এবং ভাবল, আশ্চর্য লোক তো, বলা নেই কওয়া নেই অভদ্রের মতো আচরণ করে চলে গেল। কি পাগল লোক রে বাবা। তারপর দেবব্রত সাহস করে বাড়িটির দরজার সামনে এসে দাঁড়ালো। সে যেই বাড়িটির দরজার সামনে এসে দাঁড়ালো, হঠাৎ দরজাটা নিজে থেকে বীভৎস শব্দ করে খুলে গেল। তারপর সে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখল চারিদিকে জঙ্গলে ঢাকা। সিংহদ্বার থেকে বড় থামগুলো বারান্দাকে ঘিরে রেখেছে। এমনিতেই চারিদিকে কুয়াশায় ঢাকা, তারপর কোথাও সামান্য আলো চলছে না। বেশ ভয় পেল দেবব্রত। বাড়িটির বাহ্যিক আবরণ দেখে সে মনে মনে ভাবল, এই বাড়িতে মনে তো হয় না কোনো জ্যান্ত মানুষ আছে বলে। কি করে রাত কাটাবো? এসব ভাবতে ভাবতে হঠাৎ দেবব্রত লক্ষ্য করল বাড়ির সামনের বারান্দা থেকে যেন একটা বিদ্যুতের চমক খেলে গেল। সেই বিদ্যুৎ রেখার মৃদু আলোতে সে প্রথম দেখতে পেল তাকে। অপরূপ সুন্দর একটা নারী মূর্তি বারান্দার থামের আড়ালে থেকে দেখছে দেবব্রতকে। কিছুক্ষণের জন্য হলেও দেবব্রত তীব্র দৃষ্টি থেকে সে বাঁচতে পারল না। ওই সামান্য কিছু সময়ের জন্য সে যা দেখল, দেবব্রত জানে না কিভাবে এই রূপের বর্ণনা করবে। কিছুক্ষণ ওই রূপে মুগ্ধ হয়ে গেছিল দেবব্রত। তাই যে একজন বয়স্ক লোক লণ্ঠন হাতে তার সামনে দাঁড়িয়ে রয়েছে সে লক্ষ্য করেনি। হঠাৎ করে যখন লোকটি বলে উঠল, কি চাই এখানে কেন? দেবব্রতর সম্ভিত ফিরে পেল এবং দেখল চাকর স্থানীয় একজন বয়স্ক ভদ্রলোক ভয়ানকভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। দেবব্রত লোকটিকে বলল, আমাকে এখানে একটা রাত কাটাতে দেওয়া যাবে কি? লোকটি বলল, হ্যাঁ যাবি। তারপর দেবব্রত বলল, আচ্ছা, ওপরে একজনকে দেখলাম, একটা মেয়ে। লোকটি দেবব্রতর কথা শেষ না করেই বলতে থাকলো ভাঙা গলায়, অমন অনেক কিছুই দেখতে পাবেন এই বাড়িতে বাবু, তার মধ্যে যদি হারিয়ে যান ফিরিয়ে আনা অসম্ভব। তা কি জন্য এখানে? দেবব্রত মনে মনে ভাবলো, এখানে লোকগুলো একটু কেমন, যে কথা সহজে বলা যায় এরা সেটাকে উল্টো করে ব্যাখ্যা করে। কি আর বলবো, খুব বিরক্ত লাগে। প্রথমে ওই বুড়ো লোকটার অভদ্রের মতো আচরণ, তারপর এই লোকটা চ্যাটাং চ্যাটাং কথা, কাজ চলে যাবার মতো। দেবব্রতকে চুপ করে থাকতে দেখে লোকটি বলল, কি হলো বাবু, কথা বন্ধ হয়ে গেল যে? দেবব্রত আদো কণ্ঠে বলল, কই কিছু না তো। লোকটি বলল, কিছু নয় তো, এখানে কেন? রাস্তার লোক কিছু বলেনি আপনাকে এই বাড়ির ব্যাপারে? যান যান, চলে যান, চলে যান, চলে যান, এক্ষুনি যান। দেবব্রত বলে উঠল, শুনুন, আমার কোনো শখ জাগেনি কলকাতা থেকে এসে এই ভুতুড়ে বাড়িতে রাত কাটাতে। নেহাতি অনেক রাত, খুব ক্লান্ত, তাই আজকে রাতটা থাকতে এসেছি। কাল সকাল হলে চলে যাব। আমি দেবব্রত, ডক্টর দেবব্রত রায়, এসএসকেএম হসপিটালে চাকরি করি। এখানে কিছুদিনের জন্য এসেছি। এসএমসি হসপিটালে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বেড়েছে, তার জন্য। হসপিটালে শুনেছি পর্যাপ্ত ডক্টরের সংখ্যা কম, তার জন্যই এলাম। বুঝলেন? কিছু কি মাথায় ঢুকলো নাকি সেটাও বুঝলেন না? লোকটি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর দেবব্রতর দিকে চেয়ে দেখলো। আমি নগেন, এই বাড়ির কেয়ারটেকার। যদি দেখাশোনা খুব একটা করা হয় না, তা আপনি বাইরে আমার সাথে থাকবেন না ভেতরে? না না, আমি বাইরে থাকবো না, ঠান্ডা ওয়েদার, তার উপর ঝোপঝাড়, বাইরে যদি পোকামাকড় সাপ থাকে, তার চেয়ে আপনি আমাকে ভেতরে একটা রুম খুলে দিন। আমি আজকে রাতটা থাকবো, কালকে সকালে চলে যাব।
লোকটি বেশ কিছুক্ষণ ভাবনা ভেবে তারপর ঘর থেকে আরেকটি লণ্ঠন নিয়ে এলো এবং ধীর পদক্ষেপে সামনে বন্ধ হয়ে যাওয়া কেয়ারটেকারটাকে দেখলো এবং ফোয়ারাটা পেরিয়ে এবং সামনে কয়েকটা সিঁড়ি পেরিয়ে বিশাল বড় বারান্দার উপর উঠে এলো ওরা। কাঠের তৈরি নকশাটা বিশাল বড় সদর দরজাটা খুলে ভেতরে থাকা বারান্দার একটা দিক খুলে ভেতরের একটি ঘরে দেবব্রত থাকার জায়গা করে দিল নগেন। ভেতরে ঢোকার পর দেবব্রতর মনে হলো কেউ যেন তার উপর নজর রেখেছে, কিন্তু কোথা থেকে দেখছে সেটা সে সঠিকভাবে বুঝতে পারল না। বারান্দায় পা রেখে হঠাৎ করে মৃদু একটা মেয়ের হাসি শুনতে পেল সে। তারপর দেবব্রত ভাবল সেটি মনের ভুল, তাই সে সেটাকে বেশি গুরুত্ব দেয়নি। হঠাৎ কেয়ারটেকার দেবব্রতর কাছে এসে, বাবু, আমি আপনার রাতের খাবার দিয়ে যাচ্ছি। দেবব্রত বলল, না থাক, তার দরকার নেই, আমি খাবার নিজের সাথে এনেছি। কেয়ারটেকার বলল, বেশ বাবু, একখানা কথা কই, এটা আপনাদের কলিকাতা শহরের মতো শৌখিন জায়গা নয়। এই ঘর থেকে রাতে বেরোবেন না, অনেক কিছু শব্দ পাবেন। সাবধান করে দিলাম, যদি অকারণে রাত্রে বেরোন, তার চাহিদা পূরণ না করা পর্যন্ত আপনার কিন্তু মুক্তি নেই। আর একটা কথা, উপরের ঘরে ভুলেও যাবেন না, নয়তো খুব বিপদ। নগেনের কথাগুলো শুনে দেবব্রত বেশ কিছুক্ষণ ভাবল। এসব ভেবে দেবব্রতর গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা অজানা ভয় যেন তার মনের এক কোণে চারা দিয়ে উঠল। চৌকিতে চারপাশ দেখে নিয়ে ঘরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে দিল দেবব্রত। ঘরে ঢুকে সে স্মিতার পাঠিয়ে দেওয়া রুটি সন্দেশ খেলো এবং বাইরে হাত ধোয়ার জন্য বেরোলো। হঠাৎ তার মনে হলো কোনো মহিলা কণ্ঠের আওয়াজ। দেবব্রত বেশি পাত্তা দিল না এসব। সে ভাবল এত ক্লান্ত তার শরীর যে সে ভুলভাল শুনছে। তারপর সে শুয়ে পড়ল। আনুমানিক রাত 12টা। হঠাৎ দেবব্রতর মোবাইলের ফোনটা বেজে উঠল। দেবব্রত ঘুম থেকে উঠে দেখল স্মিতা। দেবব্রত হাই তুলে বলল, বলো স্মিতা, বলো বলো, খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। তুমি খেয়েছো দেবব্রত? দেবব্রত বলল, হ্যাঁ স্মিতা। স্মিতা বলল, দেবব্রত তুমি একটু সাবধানে থেকো। দেবব্রত বলল, কেন এমন বলছো, কি হয়েছে? স্মিতা বলল, দেবব্রত আমি একটা স্বপ্ন দেখেছি যে তোমাকে একটা মেয়ে আমার থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। দেবব্রত বলল, উফ স্মিতা, অত ভয় পেও না, আমি ঠিক আছি। হ্যাঁ তো ভেবো না, তুমি তো আছো আমার সাথে। চলো ঘুমিয়ে পড়ো, কাল সকালে ডিউটি আছে আমার। কাল সকালে বেরোবার আগে তোমাকে কল করে নেব। স্মিতা বলল, ও হ্যাঁ তাও ঠিক, চলো গুড নাইট। দেবব্রত বলল, ঠিক আছে, গুড নাইট। এই বলে দেবব্রত ফোনটি কেটে দিল। তারপর দুজন ফোন রেখে দিল। ফোন রেখে করে যেই শুতে যাবে, হঠাৎ দেবব্রত চোখে পড়ল পেছনের জানালার দিকে। জানালাটির দিকে সে লক্ষ্য করল একটি ছায়া। দেবব্রত কৌতূহলবশত জানালাটির কাছে গেল। জানালাটি বন্ধ থাকলেও যেন একটা শীতের আমেজ তাকে জড়িয়ে ধরতে চাইল। চারিদিকটা ভালো করে দেখল। ঘরের হঠাৎ করে দেবব্রতর চোখে পড়ল সেই মেয়েটাকে, যাকে সে বাড়িতে ঢোকার সময় বারান্দায় দেখেছিল। মেয়েটাকে দেখে তার ভয় পাওয়ার মতো কিছু মনে হলো না, কিন্তু একটা জিনিস দেখে দেবব্রতর অবাক হয়ে গেল।
ঘরের দরজার বাইরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে এবং মেয়েটি উদ্ধাঙ্গ এবং অনাবৃত। ঘরের মধ্যে যে লণ্ঠনের আলো, তাতে দেখা যাচ্ছিল ওই মেয়েটির অর্ধুলঙ্গ দেহ। মেয়েটি তার স্থূল স্তনের উপর নিজে হাত বোলাচ্ছে আর অন্য হাত দিয়ে তাকে ডাকছে। মেয়েটির এমন রূপ দেখে দেবব্রত নিজেকে কোথাও একটা হারিয়ে ফেলে, শুধু দেবব্রত না, কোনো পুরুষই একজন নারীর কামরূপ আকর্ষণ ইশারাকে উপেক্ষা করতে পারে না, সেটা স্বাভাবিক। দেবব্রত মেয়েটির দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মেয়েটার বিকটভাবে হেসে ওঠে। মেয়েটির হাসিতে দেবব্রত ভয় পেল। কি ভয়ঙ্কর হাসি মেয়েটি হাসছে! দেওয়ালে ভয় সেটে গেল দেবব্রতকে দেখে মেয়েটি যেন আরো ভয় পেয়ে গেল এবং সে ভয়ানক হাসতে শুরু করলো। মেয়েটি হঠাৎ করে হাসতে হাসতে উধাও হয়ে গেল। দেবব্রত কৌতূহল বশত মেয়েটিকে খুঁজতে বাইরে বেরোলো। হঠাৎ দেবব্রত একটা নুপুরের আওয়াজ পায়। ওই নুপুরের আওয়াজটা দেবব্রতর কানে মেতে দেবব্রতকে অনেকটা সজাগ করে তুলল। একটা শব্দ বাইরের বারান্দা থেকে ধীর গতিতে উপরের ঘরে উঠে আসছে। নিস্তব্ধে এই বাড়িটা কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছে নুপুরের মিষ্টি শব্দ, যা গোটা বাড়িতে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। দেবব্রত ভাবল, এগুলো তো তার মানে ভুল হতেও পারে না। দেবব্রত একজন ডাক্তার, সেই সব যদিও বিশ্বাস করে না, কিন্তু এগুলো তো মনের ভুল নয়। কি হচ্ছে কি এসব? দেবব্রত মনে মনে ভাবতে থাকে। অদ্ভুত বিষয় তো, বৃদ্ধ কেয়ারটেকার কথা উপেক্ষা করে মোবাইলের টর্চ হাতে কৌতূহলবশত সে ওপরের ঘরের উদ্দেশ্যে রওনা শুরু করলো। দেবব্রত ভাবল, কে এই মেয়েটি, কেন বিরক্ত করছে তাকে? এই রহস্যটা তাকে উদ্ঘাটন করতেই হবে। দেবব্রত সিঁড়ি দিয়ে উঠতে উঠতে লক্ষ্য করল বহু বছরের সিঁড়ি। গোটা সিঁড়িতে মোটা ধুলোর আস্তরণ। দেবব্রত মনে মনে ভাবে, বৃদ্ধ কেয়ারটেকার কোনোদিনও বোধ হয় এই বাড়িটা পরিষ্কার করেনি, যদিও প্রয়োজন পড়েনি। এই ভাঙা বাড়িতে কোনো মানুষ থাকতে পারে নাকি? সিঁড়ি দিয়ে উঠতে হঠাৎ দেবব্রত চোখে পড়ল একটা ছবি, ধুলো ময়লা জমে থাকা একটা ছবি। ছবিটাতে এত ধুলো ময়লা যে বোঝার উপায় নেই ছবিটি কার। দেবব্রত তাও ছবিটির ময়লা তার প্যান্টের পকেটে থাকা রুমাল দিয়ে মুছল এবং দেখল অপরূপ একটা সুন্দরী মেয়ের ছবি, যাকে সে কিছুক্ষণ আগে দেখেছে। হঠাৎ একটা শব্দ শুনে দেবব্রত সঙ্গে সঙ্গে আলো ফেলতে সে লক্ষ্য করল একটা ছায়া মূর্তি চলে গেল। কৌতূহলবশত দেবব্রত উপরের দিকে উঠল এবং দেখল এটাই সেই বারান্দাটা। হঠাৎ করে মোবাইলে আলো বন্ধ হয়ে গেল এবং একটা বিদ্যুৎ রেখায় যেন আলোকিত হয়ে তুলল চারিদিকটা। ক্ষণিকের আলোয় এবার স্পষ্ট দেবব্রত দেখতে পেল মেয়েটিকে। সামনে থামের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়েটি দেখতে অপূর্ব সুন্দর। এক ঢাল কালো চুল এড়িয়ে পড়েছে মেয়েটির কোমর পর্যন্ত, বড় বড় চোখ, গায়ের রং দুধে আলতা, দেহের সুন্দর গঠন। দেখে যেন মনে হচ্ছে মেয়েটি কোনো স্বর্গের অপ্সরা। মেয়েটি দেবব্রতকে দেখে এমন অঙ্গভঙ্গি করতে থাকে যা দেখে দেবব্রত মেয়েটির কাছে যেতে ইচ্ছে করল। দেবব্রত মেয়েটিকে দেখে মনে হলো কাম ও কামের ভাষায় মেয়েটির শরীরে ফুটে উঠেছে। হঠাৎ মেয়েটি দেবব্রতকে ইশারায় ডাকতে থাকে। দেবব্রত মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তার কাছে যায় এবং কিছুক্ষণের জন্য দেবব্রত ভুলে গেল সে কে, কেন এসেছে, তার বাড়ি কোথায়। সে সব ভুলে গেল, এমনকি এটাও ভুলে গেল যে তার প্রাণ প্রিয় স্ত্রী স্মিতাকে। দেবব্রত সব কিছু ভুলে এগিয়ে গেল মেয়েটির দিকে। তার হাত থেকে পড়ে গেল মোবাইল ফোনটা।
তারপর মেয়েটির কাছে গিয়ে মেয়েটির কোমরে হাত রাখল। দেবব্রত তারপর মেয়েটিকে কোলে তুলে নিয়ে গেল সামনের ঘরে এবং বিছানায় শুয়ে দিল মেয়েটিকে। তারপর মেয়েটিকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম মোহিনী। দেবব্রত বলে, কি চাও তুমি? মেয়েটি বলে, তোমার ভালোবাসা। আমাকে কেউ ভালোবাসে না জানো, আমাকে একটু ভালোবাসবে? দেবব্রত বলে ওঠে, তোমার ভালোবাসলে কি পাবো আমি? মেয়েটি বলে ওঠে, স্বর্গ সুখ। তারপর দেবব্রত মোহিনীকে টেনে করে নিজের শরীরের সাথে মিলিয়ে দিল। তারপর তাকে বিছানায় শুয়ে উঠে দাঁড়ালো। দেবব্রত আস্তে আস্তে মোহিনীর পুরো দেহটা খুলে দিল এবং দেখল মোহিনীর সম্পূর্ণ বিবস্ত্র দেহটা। কামনার আগুনে গোটা শরীরটা দগ্ধ হচ্ছে দুজনের। যে এখন চায় দেবব্রত শরীরটা। মেয়েটি তার গোটা শরীরে হাত বুলিয়ে অস্ফুট ইঙ্গিতে দিচ্ছে দেবব্রতকে। দেবব্রত অপলক দৃষ্টিতে মেয়েটিকে দেখতে থাকে। এত রূপসী আর কামনার দ্রুত খিদে কি কারো থাকে? সমস্ত শরীর যেন নববসন্ত জেগে উঠেছে তার। কই, তার স্ত্রী স্মিতার মধ্যে তো সে এটা পায়নি। কিন্তু আজ তার কোনো কিছুই ভাবতে পারছে না। আর সে শুধু মোহিনীকে চায়।